আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ইগো। গল্পটি তাহলে শুরু করি। হাতের কাজ শেষ করে কম্পিউটার থেকে চোখ সরিয়ে আশেপাশের ডেস্কগুলোতে চোখ বুলিয়ে দেখলাম আমার মতো দুই একজন ছাড়া বাকি সবাই টিফিন করতে চলে গেছে। বন্ধ করা কাঁচের জানলা দিয়ে জল গড়িয়ে পড়ছে দেখে বুঝলাম বাইরে সমানে বৃষ্টি পড়ে চলেছে। সেদিকে তাকিয়ে মনে হলো গতকাল রাত্রিতে প্রশান্ত অফিস থেকে ফেরার সময় চিকেন নিয়ে এসে বলেছিল, মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে। আজ আর রুটির সাথে সবজি খাবো না, একটু কষা কষা করে মাংস রান্না করো না। রাতে খাওয়ার পর যেটা থাকবে সেটা কাল অফিসে যাওয়ার আগে খেয়ে যাব। আজ সকালে আমরা অফিস বেরোবার আগে গরম ভাতের সাথে সেই বাকি চিকেনটা খেয়ে এসেছি বলে টিফিন আমরা আজ কেউ নিয়ে বেরোইনি। যে বৃষ্টিটা রাতে হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটা সারা রাত আর সকালে না হলেও এখন হচ্ছে দেখে মনে হলো একটু চা খেতে পারলে ভালো হতো। কম্পিউটারটা অফ করে ক্যান্টিনের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম সুদীপাদি হাতে একটা কাপ নিয়ে ক্যান্টিনের ভাঙা জানলার দিকে তাকিয়ে এক মনে কি দেখছে। পায়ে পায়ে সেদিকে এগিয়ে গিয়ে সুদীপাদির পিছনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে দেখি একজন মাঝবয়সী ভদ্রলোক বৃষ্টির মধ্যে একটা 5-6 বছরের বাচ্চা ছেলেকে বুকের মধ্যে করে নিয়ে ছাতা মাথায় দিয়ে হেঁটে চলেছে। সেদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সুদীপাদিকে বললাম, দিদি আপনার টিফিন করা হয়ে গেছে? সুদীপাদি জানলার দিকে থেকে দৃষ্টিটা ঘুরিয়ে আমার দিকে ফিরে বললেন, এই তো টিফিন করে এসে চা খাচ্ছি। বলেই বললেন, তুমি কাজে ব্যস্ত ছিলে বলে তোমাকে ডাকিনি। হেসে বললাম, ঠিক করেছেন, আপনি ডাকলেও উঠতে পারতাম না, কারণ অফিসে আসতেই বস একটা কাজ ধরিয়ে দিয়ে বলেছিলেন কাজটা শেষ করেই রিপোর্টটা পাঠিয়ে দিতে। সেই কাজটা নিয়েই ব্যস্ত ছিলাম বলে বললাম, আপনার প্রজেক্টের কাজটা কত দূর এগোলো? সুদীপাদি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, সবে তো 12 দিন হলো। উত্তরবঙ্গ থেকে ট্রান্সফার হয়ে এখানে এসে দায়িত্ব নিয়েছি। মনে হচ্ছে এখনও দিন 15 লাগবে। ঠিক আছে, আপনি চা খান, আমি চা খেয়ে টেবিলে যাচ্ছি বলে ওয়াশরুমের মধ্যে গিয়ে ঢুকলাম। আমি প্রীতি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমার স্বামী প্রশান্ত একটা সরকারি অফিসে চাকরি করে। দেখাশোনা করে বিয়েটা আমাদের বছর 3 আগে হয়েছে। বিয়ের 1 মাসের মাথায় প্রশান্ত যখন বাচ্চার কথা বলল তখন তাকে পরিষ্কার বলে দিয়েছিলাম 2-2.5 বছরের আগে আমি কনসিভ করতে চাই না। আমার কথা শুনে প্রশান্ত সেদিন অসন্তুষ্ট হলেও বাচ্চা নিয়ে আর কথা বলেনি। আমি মনে মনে ভেবে রেখেছি আর মাস 6 পরে প্রশান্তকে বলবো এবার আমি মা হতে চাই। প্রশান্ত মাছ মাংস খেতে ভালোবাসি বলে যখন তখন বাজার থেকে সেগুলো নিয়ে এসে আমাকে যখন রান্না করতে বলে তখন শুরু হয় তার সাথে আমার অশান্তি। আমি অশান্তি করে যখন বলি অফিস যাওয়া বন্ধ করে তোমার এই লোটে মাছ রান্না করব, যার জল শুকোতে সময় লাগে, এগুলো আমি সব বাইরে ফেলে দেব, তখন সে আস্তে করে বলে, ঠিক আছে, তোমাকে যে এক্ষুনি রান্না করতে হবে সে কথা তো বলিনি, যখন যেদিন তোমার মন চাইবে সেদিন করো। বলে সেগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে রাখার সময় বলে, তুমি আমাকে রান্নাটা শিখিয়ে দিও তো। এই হচ্ছে প্রশান্ত। ওর উপর যে বেশিক্ষণ রাগ করে থাকবো তারও উপায় নেই, কারণ প্রশান্ত রাগও করে না, ঝগড়াও করে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকে। 7 দিন পর আজও প্রশান্ত সকালে বাজার থেকে ছোট ছোট ট্যাংরা মাছ কিনে এনে বলেছিল, এগুলো একটু ঝাল ঝাল করে রান্না করবে। কিছু না বলে প্রশান্তর দিকে একটু কড়া করে তাকিয়ে বলেছি, তুমি আমাকে কি মনে করো? প্রশান্ত সাথে সাথে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে বলল, কাল থেকে আমি আর বাজারেই যাব না, তুমি বললেও যাব না। আমি রাগের মাথায় বলেছি, তুমি রোজ বাজারে যেও, তবে আমি তোমার রান্না করার জন্য থাকবো না, বাপের বাড়ি চলে যাব। প্রশান্ত সে কথার কোনো উত্তর না দিয়ে জামা প্যান্ট পরে ব্যাগটা কাঁধে নিয়ে অফিস চলে গেল।
সেই মুহূর্তে মাথাটা গরম হয়ে গিয়েছিল বলে বলে ফেলেছিলাম, আমিও অফিস থেকে বাপের বাড়ি চলে যাব, থেকো তুমি তোমার সংসার নিয়ে। আজ অফিসে এসে মন খারাপ করে বসে আছি দেখে সুদীপাদি আমার পাশে এসে বসে বললেন, মনে হচ্ছে তোমার মন মেজাজ ভালো নেই, বস কিছু বলেছে নাকি? মাথা নাড়িয়ে না বলে বললাম, অফিস বস কিছু না বললেও বাড়ির বসের অত্যাচারের ঠেলায় আমি আর পারি না। সুদীপাদি জিজ্ঞেস করলেন, কেন কি হয়েছে? বললাম, প্রশান্ত মানে আপনার ভাই খেতে ভালোবাসে বলে বাজার থেকে তার পছন্দের মাছ নিয়ে এসে বলবে রান্না করে দিতে। সকালের দিকে অফিস বেরোবার তাড়া থাকে, তখন ওই সব রান্না করা সম্ভব? করতে পারবো না, বাপের বাড়ি চলে যাব বলেছি, তাই সে না খেয়ে অফিস চলে গেছে। আপনি বলুন তো দিদি, যার জন্য খুব সকালে উঠে রান্না করি সেই লোকটা যদি না খায়, আমি কি করে খাই? তাই আমিও না খেয়ে চলে এসেছি। ভেবেছি কদিন বাপের বাড়ি গিয়ে থাকবো। সুদীপাদি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না প্রীতি, এই ভুলটা করো না। স্বামীর সাথে ছোট ছোট কারণে ভুলভ্রান্তি বা মনোমালিন্য হলে কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়া রোগটা ভালো না, বলে সুদীপাদি উঠে চলে গেলেন। আমি হঠাৎ সুদীপাদিকে এইভাবে রিয়্যাক্ট করতে দেখে কিছু বুঝতে পারলাম না। তবে অফিসে বেশ কিছুদিন ধরে একটা কানাঘুষো শুনছি, সুদীপাদি নাকি সিঙ্গেল মাদার। 1 ঘন্টা পর টিফিনের সময় সুদীপাদি এসে বললেন, বাড়ি থেকে কিছু খেয়ে আসুনি, যখন চলো দুজনে একসাথে লাঞ্চ করি। এমনিতেই মনের অবস্থা ভালো ছিল না বলে সুদীপাদিকে বললাম, প্রশান্ত না খেয়ে গেছে বলে আমারও খেতে ইচ্ছে করছে না। সুদীপাদি বললেন, তোমার প্রশান্তর খিদে লাগলে সে ঠিক খাবে, তুমি কেন না খেয়ে থাকবে, চলো। ইতস্তত করতে করতে শেষ পর্যন্ত সুদীপাদির সাথে লাঞ্চ করতে ক্যান্টিনে গেলাম। খেতে খেতে সুদীপাদি বললেন, অফিসে অনেকেই আমাকে সিঙ্গেল মাদার বলে বলে নানা রকম কথা বলে, কই তুমি তো এ ব্যাপারে কোনো দিন কিছু জিজ্ঞাসা করনি। মুখের খাবার শেষ করে নিয়ে বললাম, বিষয়টা আমার কাছে খুব সেন্সিটিভ মনে হয়েছে বলে আমি কিছু জিজ্ঞাসা করিনি। সুদীপাদি বলতে লাগলেন, প্রদীপের সাথে আমার বিয়েটা হয়েছিল 3 বছর প্রেম করবার পর। কলেজেই আমাদের প্রেমের পর্ব শুরু হয়েছিল। কলেজ থেকে বেরিয়ে 1 বছর অপেক্ষা করার পর আমি এই কোম্পানিতে চাকরিটা পাই। প্রদীপ চাকরি পাওয়ার 3 মাস পর আমাদের বিয়ে হয়। বিয়ের পর প্রদীপের বাড়ির লোক আমার চাকরি করা নিয়ে আপত্তি তুলেছিল। প্রদীপ অবশ্য তার বাড়ির লোকেদের আপত্তিকে পাত্তা না দিয়ে আমাকে বলেছিল, তুমি কোনো দিকে নজর না দিয়ে তোমার কাজটা তুমি করো, তেমন হলে আমরা আলাদা হয়ে যাব। আমি আলাদা হওয়ার কথায় আপত্তি করে প্রদীপকে বলেছিলাম, তুমি তোমার মা বাবাকে বোঝাও, যদি তুমি চাকরি করতে পারো আমি কেন পারবো না, আমি তোমার বাবা মায়ের সাথেই থাকবো। যত দিন যেতে লাগলো বুঝতে পারলাম প্রদীপের মা আমার উপর চাপ তৈরি করতে লাগলেন। সংসারের কাজগুলো যেন আমার জন্যই তোলা থাকতো। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়তাম, আবার রাতে আমাকে বাড়িতে ফিরে রান্না করতে হতো। সারাদিন অফিস করে বাড়িতে ফিরে রান্না করার ইচ্ছা না থাকলেও আমাকে করতে হতো। কষ্ট হতো, তবুও প্রদীপকে কিছু বলতাম না, কারণ আমি জানতাম প্রদীপ তার মায়ের উপর কথা বলবে না। আমি মনে মনে ভাবতাম, আমি বলতে যাব কেন, সে তো সব দেখতে পাচ্ছে। বিয়ের 1 বছরের মাথায় আমাদের বাচ্চা চলে আসে। শারীরিক কোনো প্রবলেম ছিল না বলে অফিস বন্ধ করিনি। প্রদীপ এই সময় আমাকে খুব খেয়াল রাখত, যদিও প্রদীপের মা আমাকে কথা শোনাতে কম করতেন না। মাতৃত্বকালীন ছুটি পেয়ে যখন প্রদীপকে বললাম আমি বাপের বাড়ি যাব, তখন প্রদীপ বলেছিল, তোমার মায়ের শরীর ভালো না, তার থেকে তুমি এখানে থাকো, আমার মা আছেন, আমি আছি, তোমার দেখাশোনা করতে সুবিধা হবে। এরপর আমাদের ছেলে অনিকের জন্ম হয়। নার্সিংহোমে যখন প্রদীপ আমাকে দেখতে গেছে তখন সে তার ছেলেকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছিল। প্রদীপ তার ছেলে অনিকে পেয়ে খুব খুশি হয়েছিল। সমস্যা শুরু হয় যখন মাতৃত্বকালীন ছুটি শেষ করে অফিসে জয়েন করলাম। তখন আমার শাশুড়ি পরিষ্কার জানিয়ে দিলেন, বাচ্চার সর্বক্ষণ দেখাশোনা করতে পারবেন না,
চাকরি ছাড়তে হবে। প্রদীপ সেদিন তার মাকে বলেছিল, তুমি যদি আমার বাচ্চাকে দেখাশোনা করতে না পারো তাহলে আমাকে একটা মেয়ে রাখতে হবে। এর সঙ্গে সুদীপার চাকরি ছাড়ার কথা বলছো কেন? অনেক তখন খুব ঝামেলা করত, খেত না ঠিকঠাক, সব সময় ঘ্যান ঘ্যান করত। ডাক্তারও দেখিয়েছিলাম কেন সে এমন করে। ডাক্তার বলেছিলেন এতে কোনো সমস্যা নেই, একটু সময় নিয়ে খাওয়াবেন, ঠিক খাবে। আমিও তখন কেন জানি খিটখিটে হয়ে গিয়েছিলাম। প্রদীপ কখনো বলেনি তুমি চাকরি ছেড়ে দাও, কিন্তু কখনো সেইভাবে ওর মায়ের কথার প্রতিবাদও করেনি। আমার তখন প্রদীপের উপর রাগ হতো, তার মায়ের এই অন্যায়ের প্রতিবাদ করতো না বলে। এইভাবে দেখতে দেখতে অনিকের যখন 1 বছর বয়স হলো, তখন চাকরি ছাড়াছাড়ি নিয়ে শাশুড়ি মায়ের সাথে তুমুল ঝগড়া হলো। সেদিন কেন জানি আর সহ্য হয়নি, অনিককে নিয়ে বাপের বাড়ি চলে এসেছিলাম। চাপা উত্তেজনা নিয়ে জিজ্ঞাসা করলাম, তারপর? সুদীপাদি বললেন, তারপরে আর কি, আমাদের ইগোর জয় হলো। প্রদীপ কিছুদিন চেষ্টা করেছিল আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু আমি না গিয়ে বলেছিলাম তুমি তোমার মায়ের চিন্তাভাবনা পাল্টানোর চেষ্টা করো। জিজ্ঞাসা করলাম, প্রদীপদা এখন কোথায়? সুদীপাদি কিছু সময় চুপ থেকে বললেন, ওর বাবা মায়ের উপর, আমার উপর রাগ করে যে চাকরিটা সে করত সেটা ছেড়ে 5 মাস অপেক্ষা করার পর আমেরিকায় চাকরি নিয়ে চলে যায়। প্রদীপ এখান থেকে চলে যাওয়ার পর থেকে আমার সাথে 2-1 বার যোগাযোগ করবার চেষ্টা করলেও তার বাবা মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। আবার কিছু সময় চুপ করে থেকে সুদীপাদি বললেন, জানো প্রীতি, এখন আমার খুব আফসোস হয়, এই ভেবে প্রদীপকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। ছেলেটার বয়স এখন 5, স্কুলে যায়, যখন দেখে যে সব ছেলেমেয়েরা বাবার হাত ধরে ঘুরে বেড়ায়, আমার ছেলেটা সেদিকে তাকিয়ে থেকে প্রশ্ন করে, আমার বাবা কোথায়? কোনো উত্তর দিতে পারি না, অন্য নানা রকম কথা বলে ভুলিয়ে রাখি। কিন্তু কতদিন বলতে পারো? বলে ঝরঝর করে কেঁদে ফেললেন সুদীপাদি। দিদি শান্ত হন, অন্যরা দেখছে। বলে সুদীপাদিকে সান্ত্বনা দিয়ে বললাম, প্রদীপদার কোনো ছবি আছে? চোখ দুটো মুছে সুদীপাদি বললেন, কেন? না, এমনি দেখতাম বলে পরিস্থিতি হালকা করার জন্য বললাম, আপনাদের ছেলে কার মতো দেখতে হয়েছে? দিদি বললেন, একদম ওর বাবার মতো। বললাম, আমেরিকায় প্রদীপদা কোথায় থাকে, ঠিকানা জানেন? দিদি মাথা নেড়ে না বলে বললেন, প্রথম 2-1 বার ভিডিও কলিংয়ে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি ফোন ধরতাম না। বললাম, আপনি তো একদিন ফোন করতে পারেন। দিদি বললেন, না গো, পারি না, কারণ ইগো সামনে এসে দাঁড়ায়। বললাম, দাদার ফোন নাম্বারটা আমাকে দিন তো দেখি। দিদি বললেন, কেন, তুমি কি করবে? বললাম, কথা বলবো। কি কথা বলবে? বলে দিদি আমার মুখের দিকে তাকিয়ে থাকলে বললাম, এমনি সে কেমন আছে সেই খোঁজ খবর নেব। দিদি দিতে চাইলেন না, কিন্তু আমি বারবার বলতে ফোন নম্বরটা আমাকে দিয়ে উঠে গেলেন। 10 দিন পরের ঘটনা। সন্ধ্যের একটু আগে সুদীপাদির ডেস্কের সামনে একজন সুদর্শন ভদ্রলোক এসে দাঁড়ালে সুদীপাদি তাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। আমি আমার ডেস্কে বসে সেদিকে তাকিয়ে মুখ টিপে হাসছি। যেদিন সুদীপাদির কাছ থেকে নাম্বারটা নিয়েছিলাম সেই দিনই প্রদীপদাকে ফোন করে সুদীপাদি এবং তার ছেলে অনিকের কথা বলেছিলাম। উনি হয়তো এরকম একটা খবরের জন্য অপেক্ষা করছিলেন। সেদিন ফোনটা করে বুঝেছিলাম প্রদীপদা মানুষটাও খুব কষ্ট পাচ্ছিলেন, এদিকে সুদীপাদিও মানসিক যন্ত্রণায় দগ্ধ হচ্ছিলেন। ওদের দিকে তাকিয়ে মনে হলো আজ হয়তো তাদের ইগো এবং মান অভিমানের পালার অবসান হলো। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলে তাকিয়ে দেখলাম প্রশান্ত ফোন করছে। ফোনটা ওকে করতেই প্রশান্ত বলতে লাগলো, অফিস থেকে ফেরার সময় 4টে বড় কাঁকড়া নিয়ে এসেছি, 1000 টাকা করে কিলো। তুমি বাড়ি এসে কি রান্না করতে পারবে? এই অসময়ে কাঁকড়ার কথা শুনে যতটা সম্ভব গলার স্বরটা চেপে প্রায় চিৎকার করে বলে উঠলাম, এখন কাঁকড়া? কি পেয়েছো তুমি আমাকে? তুমি যদি এইভাবে আমার উপর অত্যাচার করো তাহলে কিন্তু আমি
সত্যিই বাপের বাড়ি চলে যাব বলে ফোনটা রেখে কিছু সময় কম্পিউটারের দিকে তাকিয়ে নিজের মনে হেসে একটা পাগল বলে কম্পিউটারটা বন্ধ করে সুদীপাদির ডেস্কের দিকে তাকিয়ে দেখি তারা কেউ নেই। মনটা খুশিতে ভরে উঠল। আমিও অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বেরোলাম বাড়িতে গিয়ে প্রশান্তর আনা কাঁকড়াগুলো রান্না করব বলে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।